তো চলকা ভূগোলের অর্থাৎ এসএসসি সিলেবাস অনুসারে জীব ভূগোলের আমরা মৃত্তিকা সম্পর্কিত কয়েকটা টপিক আজকে আলোচনা করব। আজকে মেইনলি মৃত্তিকার বিভিন্ন ধর্মগুলো নিয়ে আলোচনা করব। মৃত্তিকার ধর্ম হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ভৌত ধর্ম এবং একটা হচ্ছে রাসায়নিক ধর্ম, অর্থাৎ ফিজিক্যাল প্রপার্টিস এবং কেমিক্যাল প্রপার্টিস। যে সমস্ত ধর্মগুলোকে বা বৈশিষ্ট্যগুলোকে চোখে দেখে চিহ্নিতকরণ করা যায় বা অনুভবের মাধ্যমে বোঝা যায়, সেই সমস্ত ধর্মগুলোকে মৃত্তিকার ভৌত ধর্ম বলা হয়। আর যেগুলো রাসায়নিক পরীক্ষাগারে পরীক্ষা নিরীক্ষা করে বোঝা যায় সেগুলোকে বলা হচ্ছে কেমিক্যাল প্রপার্টিস। তো যাই হোক, আমরা ফিজিক্যাল প্রপার্টিস, মৃত্তিকার যে ফিজিক্যাল প্রপার্টিস, প্রথমে আমরা মৃত্তিকার ফিজিক্যাল প্রপার্টিস হিসাবে সয়েল স্ট্রাকচার এবং সয়েল টেক্সচার অর্থাৎ গঠন এবং গ্রথন, এই দুটো বিষয় আজকে প্রথমে আলোচনা করব। তো দেখো, মৃত্তিকার গ্রথন এবং গঠন এই দুটো বিষয় আমরা আলোচনা করব। তো 1958 সালে একটা বিষয় জেনে রাখো। মৃত্তিকা বিজ্ঞানী যিনি মৃত্তিকার নিয়ন্ত্রকগুলো সম্পর্কেও বলেছেন। তো মৃত্তিকা বিজ্ঞানী তিনি বলছেন যে সয়েল ইজ থ্রি ডাইমেনশনাল বডি, অর্থাৎ মৃত্তিকা হচ্ছে ত্রিমাত্রিক একক, মাটি হলো একটি ত্রিমাত্রিক একক। তিনি বলেছেন এখানে মাটির ত্রিমাত্রিকতা বলতে দৈর্ঘ্য, প্রস্থ, গভীরতা, এই তিনটে বিষয়কে তিনি বোঝানোর চেষ্টা করেছেন। এবং 1993-তে 1993-তে ক্রাউথার বলেছেন যে সয়েল ইজ মাল্টি ডাইমেনশনাল ম্যাটেরিয়াল, এবং মাটিকে এই তিনি কিন্তু বহুমাত্রিক পদার্থ হিসেবে তিনি বলার চেষ্টা করেছেন। তো যাই হোক, থ্রি ডাইমেনশনাল বা বহুমাত্রিক, যাই হোক, বিষয়টা আমরা একটু দেখব। এখানে মাত্রিকতার ব্যাপারটা যখন চলে আসে তখন মৃত্তিকার কতগুলো কনসেপ্ট আমাদের সামনে চলে আসে। একটা হচ্ছে পেড, পেডন, অ্যাপিপেডন, এই সমস্ত বিষয়গুলো চলে আসে। মাটিকে যখন আমরা হিসেবে আমরা যখন দেখি, অর্থাৎ ত্রিমাত্রিক উপাদান হিসাবে যখন আমরা দেখি, তখন কিন্তু আমাদের কাছে এই কনসেপ্ট গুলো চলে আসে। তো প্রথমত পেড যে ব্যাপারটা রয়েছে, পেড বলতে বোঝাচ্ছে মাটি গঠনের একটা এককই হচ্ছে পেড। এবং পেড কাকে বলে যদি বলা হয়, তাহলে বলা হচ্ছে যে সয়েল পার্টিকেলস এগ্রিগেট, অর্থাৎ মাটির কণাগুলো যখন সংযোজিত হয়, একটা আরেকটার সঙ্গে যখন মিশে থাকে, তখন যে ছোট ছোট অংশ গঠন করে মাটির কণাগুলো, যে অংশগুলো গঠন করে সেটাকেই বলা হচ্ছে তোমার পেট। তো যাই হোক, পেট মাটির কণাগুলো যখন সমষ্টিতে পরিণত হয়, এগ্রিগেট হয়, সেটাকেই আমরা কিন্তু পেট বলতে পারি। তো পেট প্রকৃতপক্ষে ন্যাচারালি কিন্তু তৈরি হয়। আমরা ক্লড বা ঢেলা হিসাবে চিনি মাটির জমি, কর্ষণকৃত জমির উপরে ঢেলা বলি আমরা, যেটা ট্রাক্টর বা লাঙলের ফলে যে মাটিটা উঠে আসে বা একটা খন্ড খন্ড তৈরি হয়, সেগুলোকে আমরা কিন্তু ঢেলা বলতে পারি। ক্লড বা ঢেলা যেটা কৃত্রিম ভাবে কিন্তু তৈরি হয়, কিন্তু পেট যে ব্যাপারটা রয়েছে, পেট কিন্তু মূলত প্রাকৃতিক ভাবে তৈরি হয়। তো যাই হোক, সয়েল পার্টিকেলস এগ্রিগেট টু ফর্ম এ পেট, অর্থাৎ মাটির কণাগুলো যখন সমষ্টিতে পরিণত হবে, সেটাই কিন্তু পেট হিসাবে গণ্য করা হবে। তারপরে যেটা রয়েছে দেখো, পেডন, ত্রিমাত্রিক মাটি গঠনের একক যেটা, সেটাই হচ্ছে পেডন। এখানে ত্রিমাত্রিক মাটি গঠনের যে একক, যদি বলা হয় যে মাটি গঠনের একক কি, সেটা হচ্ছে পেড। কিন্তু ত্রিমাত্রিক মাটি গঠনের একক বললে সেটার উত্তর কিন্তু পেডন হবে। তো পেডন ব্যাপারটা কি? পেডন ব্যাপারটা গ্রিক ওয়ার্ড থেকে এসেছে, যার অর্থ হচ্ছে তোমার ভূমি বা ল্যান্ড। তো যাই হোক, পেডন ব্যাপারটা কি? তোমার আহ পেডন হচ্ছে যে মোটামুটি গাছের শিকড়ের গভীরতা যে অবধি যায়, হরাইজনের হরাইজনগুলির যে নিচের সীমা, সেটা পর্যন্ত কিন্তু পেডনটা বিস্তৃত। তো যাই হোক, পেডন যে ব্যাপারটা রয়েছে, হেক্সাগোনাল কলাম ফ্রম দ্য সারফেস টু দ্য বেডরক, অর্থাৎ আদিশিলার উপর থেকে আদিশিলা পর্যন্ত যে হেক্সাগোনাল কোলাম লক্ষ্য করা যায়, অর্থাৎ ষড়ভুজাকার যে স্তম্ভাকৃতি লক্ষ্য করা যায়, এটাকে আমরা কিন্তু পেডন বলতে পারি। বেসিক স্যাম্পলিং ইউনিট অফ সয়েল সার্ভে, অর্থাৎ মৃত্তিকা সংক্রান্ত সার্ভের ক্ষেত্রেও কিন্তু এটা একটা প্রাথমিক একটা স্যাম্পলিং ইউনিট হিসাবে পরিগণিত করা হয়। তারপরে যেটা রয়েছে দেখো, পলিপেডন, এটা হচ্ছে তোমার মেনিপেডন ইজ অ্যান এরিয়া বেসিক ম্যাপিং ইউনিট
এখানে মানচিত্রের শ্রেণী বিভাগের ক্ষেত্রে কিন্তু এই পলিপেডন ব্যাপারটা কিন্তু একটা প্রাথমিক একক বলা যেতে পারে। মাটির শ্রেণী বিভাগের একটা একক হচ্ছে পলিপেডন। তাহলে মাটি গঠনের একটা একক হচ্ছে পেড, ত্রিমাত্রিক মাটি গঠনের একক হচ্ছে পেডন, এবং বলা যেতে পারে মাটির শ্রেণী বিভাগের প্রাথমিক একক সেটা হচ্ছে পলিপেডন। তাহলে পলিপেডন কাকে বলে? দলবদ্ধ গুলো পেডন, অনেকগুলো পেডন যখন পাশাপাশি দলবদ্ধ ভাবে থাকে তখন ওই পেডনের সমষ্টিকে বলা হচ্ছে পলিপেডন। আর ইউএসএ তে এই পলিপেডন গুলোকে সয়েল সিরিজ বলা হয়, অর্থাৎ দলবদ্ধ পেডন এটা ইউএসএ তে সয়েল সিরিজ নামে তুলে ধরা হয়। তারপরে যেটা রয়েছে দেখো এপিপেডন। এপিপেডন যে ব্যাপারটা রয়েছে, এপিপেডনটা হচ্ছে পেডনের যে উপরের ত্বক, সয়েল লেয়ার অ্যালং, সেটাই হচ্ছে এপিপেডন। এপিপেডনকে আমরা পেডনের ত্বক বা উপরিভাগ বলতে পারি। তো এপিপেডনের আনুভূমিক বিস্তারটা পেডনের সমান হলেও এর গভীরতা কিন্তু খুবই কম হয়, যেহেতু এর উপরের লেয়ারটাকে এপিপেডন বলা হচ্ছে বা পেডনের একটা উপরি ত্বক বলা হচ্ছে, তো তার জন্য কিন্তু এর গভীরতা নেই বললেই চলে, গভীরতা খুবই কম। তো যাই হোক, এই যে পেডের যে নাম বলি, পেড নামকরণটা প্রথমে 1960-তে 1960 সালে ইউএস সয়েল সার্ভে তারা কিন্তু এই পেড কথাটা প্রথম নামকরণ করেছিল। তো যাই হোক, পেডের যে ব্যাস সেটা 2 থেকে 3 মিটার পর্যন্ত হয় পেডের যে ব্যাস। তারপরে পেডন যে ব্যাপারটা মৃত্তিকা পরিলেখের কোন একটা নমুনা একক, সেটাকে কিন্তু আমরা বলতে পারি। আর পেডনের উপরের যে ত্বকটা সেটা পেডন। আর পলিপেডন বলতে যখন দলবদ্ধ পেডন দলকে কিন্তু এপি মানে দলবদ্ধ পেডন গুলোকে বলা হচ্ছে তোমার পলিপেডন, ঠিক আছে? দলবদ্ধ যে পেডন সেটাকে বলা হচ্ছে পলিপেডন। আর হরাইজন বলতে তো আমরা আগেই প্রোফাইলে সয়েল প্রোফাইল পড়তে গিয়ে আমরা জেনেছি, প্রোফাইলের প্রতিটা যে লেয়ার গুলো থাকে লেয়ার গুলোকেই আমরা কিন্তু হরাইজন বলতে পারি। যেমন তোমার বি, সি, আর হরাইজন, এই সমস্ত বিভিন্ন হরাইজন গুলো রয়েছে। তো ফিজিক্যাল প্রপার্টিস কিন্তু অনেকগুলোই রয়েছে আমাদের মৃত্তিকার। একটা হচ্ছে টেক্সচার, অর্থাৎ মৃত্তিকার গ্রথন, মৃত্তিকার যে বিভিন্ন কণাগুলো থাকে কণাগুলোর যে আনুপাতিক অবস্থান সেটাকে আমরা গ্রথন বলতে পারি। আর কণাগুলো একত্রিত হয়েছে স্ট্রাকচার গঠন, একটা নির্দিষ্ট গঠন তৈরি করে। আর বিভিন্ন বিষয়গুলো রয়েছে মৃত্তিকার ভৌত ধর্মের মধ্যে। তারপরে রয়েছে কনসিস্টেন্স, অর্থাৎ সংহতি। সংহতি ব্যাপারটার মধ্যে তোমার সংশক্তি প্রবণতা রয়েছে, এই সমস্ত বিষয়গুলো রয়েছে। তারপরে পোরোসিটি বা সছিদ্রতা রয়েছে, মৃত্তিকার মধ্যে যে ফাঁকা স্থান, মৃত্তিকার মোট আয়তন এবং রন্ধ্রের আয়তন এই দুটোর মধ্যে অনুপাতকেই সছিদ্রতা বলা হয়। সছিদ্রতার উপরেই কিন্তু মূলত মৃত্তিকার যে বায়ু চলাচল এই বিষয়গুলো কিন্তু নির্ভর করছে আর কি। গ্যাসীয় পদার্থের চলাচলটা নির্ভর করছে, বা জল কতটা থাকবে সছিদ্রতার উপর নির্ভর করছে। সাধারণত দেখা যায় মৃত্তিকার ক্ষেত্রে অর্ধেক কিন্তু মোটামুটি ফাঁকা স্থান বা ফাঁকা স্থান থাকে, পোর স্পেসটা থাকে, এবং পোর স্পেসের অর্ধেকটা কিন্তু তোমার জল থাকে এবং অর্ধেকটা বায়ু থাকে। যদি শুষ্ক অঞ্চলে কম জল থাকবে। তারপরে যেটা রয়েছে ডেনসিটি, অর্থাৎ মৃত্তিকার ঘনত্ব। মৃত্তিকার নির্দিষ্ট মানে আয়তনের মধ্যে কতটা মৃত্তিকার কণা রয়েছে সেটাকেই মূলত ডেনসিটি বলা হয়। মৃত্তিকার কালার বা রং, সাধারণত জৈব পদার্থ বেশি থাকলে কালো রঙের হয়, যত বেশি হালকা তত বেশি আম্লিক, যত বেশি গাঢ় তত বেশি ক্ষারকীয় টাইপের হয়। মৃত্তিকার টেম্পারেচার, মৃত্তিকার তাপমাত্রাটাও একটা বলা যেতে পারে একটা ফিজিক্যাল প্রপার্টিস। তো যাই হোক, তো যাই হোক, মৃত্তিকার বিভিন্ন যে ভৌত ধর্মগুলো রয়েছে ভৌত ধর্মগুলো নিয়ে আজকে আমরা মূলত আলোচনা করব। তোমাদের বলে রাখি যে এখানে যে ব্যাপারটা রয়েছে কনসিস্টেন্স বলতে সাধারণত মৃত্তিকার মধ্যে যে সংহতি যে ব্যাপারটা রয়েছে, সংহতিটাকে মূলত দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে তোমার কোহেসিভ ফোর্স, আর একটা তোমার হচ্ছে অ্যাডহেসিভ ফোর্স, ঠিক আছে? কোহেসিভ আর অ্যাডহেসিভ দুটো ব্যাপার রয়েছে। কোহেসিভ বা সংশক্তি বল হচ্ছে মাটির যে কণাগুলো পরস্পরকে আকর্ষণ করে ধরে রাখার যে প্রবণতা, সেটাকেই কোহেশন ফোর্স বা সংশক্তি প্রবণতা বলা হয়। আর হ্যাঁ, অ্যাডহেসিভ ফোর্স যেটা রয়েছে সেটাকে
মূলত অ্যাডহেসিভ যে ফোর্সটা রয়েছে, মূলত কোনো কঠিন বস্তুর পৃষ্ঠদেশে জল লেগে থাকার যে প্রবণতা, সেটাকেই মূলত অ্যাডহেসিভ ফোর্স বা আসঞ্জন প্রবণতা এরকম নামকরণ করা হয়। তো যাই হোক, এবারে আমরা আজকের মূল আলোচনায় চলে যাব। সয়েল টেক্সচার অর্থাৎ মৃত্তিকার গ্রথন নিয়ে আমরা আলোচনা করব। দেখো, তো গ্রথন কাকে বলে, মৃত্তিকার গ্রথন বা টেক্সচার কাকে বলে? দেখো বিষয়টা, গ্রথন বলতে যে বিভিন্ন যে মাটির মধ্যে যে বিভিন্ন কণাগুলো রয়েছে, পলি, বালি, কাদা কণা, এইগুলোর যে আপেক্ষিক যে পরিমাণ, আপেক্ষিক পরিমাণটাকে কিন্তু আমরা গ্রথন বলতে পারি। মাটির কণার আপেক্ষিক যে আকার, সেটাকে আমরা গ্রথন বলতে পারি। বলা যেতে পারে দ্য টেক্সচার অফ এ সয়েল রিফার্স টু রিলেটিভ সাইজ অফ সয়েল পার্টিকল। বিভিন্ন যে পার্টিকেল থাকে তার রিলেটিভ সাইজ, সেটাকে আমরা কিন্তু গ্রথন বলতে পারি। অর্থাৎ স্যান্ড, সিট এবং ক্লে, তিনটে থাকে, তিনটে কণার যে আপেক্ষিক প্রপোর্শনাল রিলেটিভ প্রপোর্শন, সেটাকেই আমরা কিন্তু টেক্সচার বলতে পারি। তো দেখি তাহলে টেক্সচার অনুসারে, তো যাই হোক, কণার বিভিন্ন অবস্থান অনুযায়ী কিন্তু এই ব্যাপারটা হয়। যেমন দেখো, স্যান্ড 30% থাকে এবং সিল্ট যদি 33% থাকে, অর্থাৎ বালিকাদ এবং পলির পরিমাণ যদি সমান সমান থাকে, তাহলে সেই মাটিকে আমরা কিন্তু লোম বা দোআঁশ বলে থাকি। তো যাই হোক, আমরা থাকে এবং 5% বালি, সেটাকে আমরা স্যান্ডিলোম বা বেলে দোআঁশ, এরকম বিভিন্ন নামকরণগুলো কিন্তু আমরা। তো এবারে দেখো, আইএসএ ইন্ডিয়া সয়েল, সরি, এখানে ইন্ডিয়ান নয়, এটা ইন্টারন্যাশনাল হবে। ইন্টারন্যাশনাল সোসাইটি অফ সয়েল সায়েন্স, তারা যে এখানে ভাগটা করেছে আর কি, সেই ভাগ অনুযায়ী যদি আমরা দেখি, সয়েল সেপারেটস, মৃত্তিকার গ্রথন অনুসারে সয়েল সেপারেটস এর যে বিভিন্ন কণাগুলো রয়েছে, দেখো, কোর্স স্যান্ড অর্থাৎ স্থূল বালু কণা, যেটা ডায়ামিটার হচ্ছে 0.2 থেকে 2 মিলিমিটার। ফাইন স্যান্ড অর্থাৎ মিহি বালু কণা, যেটা 0.02 থেকে 0.2 মিলিমিটার যার ব্যাস হয়। সিল্ট বা পলিকণার ক্ষেত্রে 0.02 থেকে 0.02 থেকে 0.02 এত মিলিমিটার হয়। ক্লের ক্ষেত্রে 0.002 এরও কম হয়। অর্থাৎ যত উপর থেকে নিচের দিকে যাচ্ছি, ততই কিন্তু এই কণার যে পরিমাণ বা মানে ব্যাসটা কিন্তু, আকার সাইজটা কিন্তু আস্তে আস্তে ছোট হচ্ছে, ব্যাসটা কিন্তু কমে যাচ্ছে। তো ইন্টারন্যাশনাল সোসাইটি অফ সয়েল সায়েন্স, তারা কিন্তু এই মূলত সয়েল সেপারেটস গুলোর কথা তারা উল্লেখ করেছেন, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে 2 সেন্টিমিটারের কম ব্যাসযুক্ত কণাগুলির পরিমাণ কিন্তু এখানে নির্ধারণ করার চেষ্টা করা হয়েছে। এবারে দেখো, ইউএসডিএ যে শ্রেণীবিভাগ রয়েছে, ইউএসডিএ যে সাইন্টিফিক মেথডে, ইউএসডি এর যে ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার, আমেরিকা যুক্তরাষ্ট্রের যে এগ্রিকালচার ডিপার্টমেন্ট, তো তারা কিন্তু কতগুলো ভাগ করেছে সয়েল সেপারেটস কে। দেখো, 7টা ভাগ রয়েছে এখানে। দেখো, ভেরি কোর্স স্যান্ড, যেটা 1 থেকে 2 মিলিমিটার, কোর্স স্যান্ড, যেটা 0.5 থেকে 1 মিলিমিটার, মিডিয়াম স্যান্ড, যেটা 0.25 থেকে 0.50 মিলিমিটার, ফাইন স্যান্ড, ভেরি ফাইন স্যান্ড, সিল্ড, ক্লে। তো যাই হোক, ক্লের কিন্তু 0.002 এর সমস্ত কমই হবে আর কি। তো ইউএসডিএ বলতে ইউনাইটেড স্টেট ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার, এরা কিন্তু মাটির গ্রথন ভিত্তিক শ্রেণীবিভাগ করেছে। তো মাটির টেক্সচার করার ক্ষেত্রে কিন্তু দুটো মেথড ইউজ করা হয়, ফিল মেথড আর হচ্ছে সায়েন্টিফিক মেথড। তো ইউএসডিএ কিন্তু মাটির এই গ্রথন ভিত্তিক শ্রেণী বিভাগ করেছে। প্রথমে আমরা ফিল মেথডের ক্ষেত্রে যে পাচ্ছি, দেখো, অর্থাৎ পদ্ধতিতে যদি আমরা গুলো থাকে, সেই সেপারেটস গুলোকে যদি ভাগ করা হয় অনুভব পদ্ধতিতে, টাইপস রয়েছে কি কি দেখে নাও। প্রথম যে টাইপসটা রয়েছে, স্যান্ডি সয়েল অর্থাৎ বেলে মাটি। ফিল মেথডে প্রথম যে মাটিটা রয়েছে, দেখো, বেলে মাটি। এটা মানে যে মাটির যে ঢেলাগুলো থাকে বা মাটির যে বা ঢেলাটা থাকে, সেটা কেমন মানে হাতে দেখে বা অনুভব করে যে পদ্ধতি রয়েছে, সেটাকে আমরা ফিল মেথড বলে থাকি।
মাটির মানে হাতের নখ দিয়ে কতটা দাগ পড়ছে কি না, এই বিষয়গুলো কিন্তু মূলত দেখা যাচ্ছে কতটা চটচটে কতটা আঠালো, এই বিষয়গুলোর উপর ডিপেন্ড করে কিন্তু বিষয়টা করা হচ্ছে। স্যান্ডি সয়েল, তারপরে রয়েছে স্যান্ডি লোম সয়েল অর্থাৎ বেলে দোআঁশ মাটি, এটা যেরকম সহজে ভেঙে যায়, আঙুলে মানে মাটির দাগ লাগে, তো এরকম বিষয়গুলো হয়। লোমি সয়েলের ক্ষেত্রে যেমন দোআঁশ মাটি, এক্ষেত্রে মানে আঙুলে একটু বেশি মাটির দাগ লেগে যায়। পলি দোআঁশ মাটির ক্ষেত্রে আমরা বলতে পারি সিল্ট, লোমি সয়েলের ক্ষেত্রে আমরা বলতে পারি মাটির যে বল সেটাকে সহজে লেচি করা যায়, মানে ছোট ছোট যায় লাগে। এক্ষেত্রেও সয়েল পলি দোআঁশ মাটি, এই সরি কাদা দোআঁশ মাটি। তারপরে রয়েছে তোমার সিল্ট সয়েল অর্থাৎ এখানে পলি মাটি। তারপরে রয়েছে ক্লে সয়েল অর্থাৎ কাদা মাটি। এই যে কতগুলো ভাগ রয়েছে এগুলো মূলত অনুভব এই ভাগগুলো করা হয়, এবং সায়েন্টিফিক মেথড যেটা রয়েছে বিজ্ঞান ভিত্তিক গবেষণা করে মাটি বিশ্লেষণের মাধ্যমে কিন্তু মূলত হয়। এটা হচ্ছে বিজ্ঞানসম্মত পদ্ধতি। মূলত পলি, বালি, কাদা এই তিনটের উপর ডিপেন্ড করে ইউএসডি যুক্তরাষ্ট্র ডিপার্টমেন্ট, তো তারা ভাগে ভাগ করেছেন এবং এগুলোকে জন্য টার্নারি ডায়াগ্রাম অঙ্কন করেছেন, এবং এখানে 12টা যে মৃত্তিকা রয়েছে সায়েন্টিফিক মেথডে, তারা কিন্তু 12টা একটা লেখচিত্র বলা যেতে পারে, তোমার 3 এক্সিয়াল আমরা গ্রাফ প্রেজেন্টেশন অফ ডেটা, তখন আমরা জেনেছি সম্পর্কে। এখানে ডেটা একদিকে থাকে তোমার স্যান্ড অর্থাৎ বালি, বালিকণা, তারপরে থাকে তোমার তারপর পলি। তো এইভাবে কিন্তু 12টা ভাগ মূলত ভাগের মধ্যে দেখা হয়। 12টা রয়েছে অর্থাৎ তোমার প্রথমে স্যান্ডি সয়েল বা বেলে মাটি রয়েছে, তারপরে রয়েছে স্যান্ডি হ্যাঁ লোম। স্যার। স্যান্ডি লোম যে, হ্যাঁ হ্যালো, হ্যাঁ স্যার, ওই আবির ওয়েট করছে, একটু অ্যাড করে দিন, পেমেন্ট করে দিয়েছে। হ্যালো, কে ওয়েট করছে কি বললে একটু বলো, একটু শুনতে পেলাম না। ওই ওই আবির চক্রবর্তী আপনার ক্লাস করবে, দেখে এখানে একটু পেমেন্ট করে দিয়ে ওকে একটু অ্যাড করে নিন না। আমি তো 8টার আগে যে রিকোয়েস্ট পাঠিয়েছিলাম তো অ্যাড করেছি, 8টার পরে পরে করেছি কিনা কে জানে। আবির চক্রবর্তী দেখুন। আচ্ছা একটুখানি ওয়েট করো, দেখছি। যাই হোক, আবির চক্রবর্তী এখন তো রিকোয়েস্ট দেখলাম না, আমি তো একজনকে অ্যাড করেছি 8টার দিকে, তো যাই হোক এখন তো রিকোয়েস্ট নেই, ঠিক আছে। তো দেখো যদি পরে দেখতে না পায় পরে ওটা দেখে নেবে, যে রেকর্ডিং ক্লাসটা থাকবে পরে দেখে নেবে। তো দেখো স্যান্ডি সয়েল যেটা রয়েছে, স্যান্ডি সয়েল অর্থাৎ বেলে মাটি, তারপরে স্যান্ডি লোম যেটা রয়েছে, স্যান্ডি লোম রয়েছে, তারপরে রয়েছে তোমার যে মাটিগুলো রয়েছে ইউএসডি এর যে 12টা ক্লাসিফিকেশন রয়েছে, প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে স্যান্ডি সয়েল অর্থাৎ বেলে মাটি, তারপরে 2 নাম্বার যেটা রয়েছে স্যান্ডি লোম যেটা রয়েছে, স্যান্ডি লোমটা হচ্ছে তোমার এটা হচ্ছে স্যান্ডি লোম অর্থাৎ বেলে দোআঁশ মাটি। তারপরে রয়েছে ক্ষেত্রে বিভিন্ন যে পার্সেন্টেজটা রয়েছে এটা এখানে দেখলে বুঝতে পারবো। দেখো স্যান্ডি সয়েলের মধ্যে যে ভাগটা রয়েছে, দেখো স্যান্ডি সয়েল, এখানে লোমি সয়েল রয়েছে। তো স্যান্ডির ক্ষেত্রে দেখো
বেশি থাকে, এক্ষেত্রেও বেশি একটু হেরফের রয়েছে, এটা লোমি স্যান্ড। স্যান্ডি লোম এক্ষেত্রে দেখো একটুখানি আরো একটু কম রয়েছে স্যান্ডের পরিমাণটা। তারপরে লোমি সয়েল যেটা রয়েছে, লোমি সয়েল অর্থাৎ দোআঁশ মাটি, দোআঁশ মাটিরও বিভিন্ন ভাগগুলো রয়েছে দেখো, লোম এরকম তিনটে ভাগ রয়েছে, অর্থাৎ দোআঁশ মাটি, তারপরে হচ্ছে তোমার সিল্টি লোম বলতে পলি দোআঁশ মাটি, আর রয়েছে সিল্ট অর্থাৎ পলি মাটি, এরকম ভাগগুলো রয়েছে। তো তারপরে আরো রয়েছে দেখো লোমি সয়েল, এখানে মডারেটলি বাই ফাইন টেক্সচার, এটার আবার ভাগ রয়েছে ক্লে লোম, ক্লে লোম, সিল্টি ক্লে লোম, এরকম বিভিন্ন ভাগগুলো রয়েছে। অর্থাৎ ক্লে লোম বলতে কাদা দোআঁশকে বোঝাচ্ছে, স্যান্ডি লোম অর্থাৎ বেলে কাদা দোআঁশ, বিভিন্ন যে পার্সেন্টেজ গুলো এখানে এরকম তিনি ভাগ করেছেন। এত মানে পার্সেন্টেজ অনুপাত নিয়ে এত কোশ্চেন থাকে না, মূলত ইউএসডিএ কতগুলো ভাগে ভাগ করেছে এবং ইউএসডিএ এই যে 12টা ভাগ দেখানোর জন্য কোন ডায়াগ্রাম ইউজ করা হয়েছে বা কোন ডায়াগ্রাম মাধ্যমে তুলে ধরা হয়েছে 12টা ভাগ, অবশ্যই টার্নারি ডায়াগ্রাম। তারপরে দেখো এরপরে যে বিষয়টা রয়েছে এখানে খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন যে ফিজিক্যাল প্রপার্টিস অফ সয়েল রয়েছে, কোন মাটির ক্ষেত্রে কেমন, বা কোন এই যে 4টে ভাগ রয়েছে, কোর্স স্যান্ড অর্থাৎ স্থূল বালুকণা, মিহি বালুকণা, সিল্ট অর্থাৎ পলি, এবং একটা হচ্ছে ক্লে বা কাদাকণা। তো এইগুলোর মধ্যে দেখো প্রথমে আমরা দেখবো যে ওয়াটার ক্যাপাসিটি অর্থাৎ জল ধারণ ক্ষমতা। জল ধারণ ক্ষমতা সব থেকে বেশি থাকে তোমার কাদাকণার উপরে, কাদাকণার উপরে জলটা বেশি ধরে রাখতে পারে, এটাও হাই। সিল্ট পলির ক্ষেত্রেও হাই, কাদাকণা সব থেকে বেশি হবে, এর থেকে একটু কম হবে, দুটোই হাই বলা হয়েছে যদিও। এটা মডারেট এবং এটা হচ্ছে সব থেকে ভেরি, বেলে মাটির জল ক্ষমতা কিন্তু একদমই কম। যদি মাটিটা স্থূল দানা বিশিষ্ট হয়, কণা বিশিষ্ট হয়, তাহলে জল ধারণ ক্ষমতা খুবই কম হবে। নিউট্রিয়েন্ট হোল্ডিং ক্যাপাসিটি অর্থাৎ পুষ্টিমূল ধারণ ক্ষমতা, এটা কিন্তু ক্লের ভেরি হাই এবং আস্তে আস্তে সিল্টের হাই, এটা হচ্ছে তোমার লো, এটা ভেরি লো। ক্যাপিলারি বা কৈশিকতা যে ব্যাপারটা রয়েছে, এটা কাদা করার মধ্যে কৈশিক ভাবে জল উপরের দিকে উঠে আসার প্রবণতা সব থেকে বেশি থাকে, এটা হচ্ছে সিল্টের ক্ষেত্রে হাই, এটা মডারেট। আর বেলে মাটির ক্ষেত্রে সাধারণত বালিকণার ক্ষেত্রে এটা থাকে না। তারপরে কোহেশন যে ফোর্সটা রয়েছে, কোহেশন অর্থাৎ সংশক্তি প্রবণতা, ক্ষেত্রে বলতে পারি সংশক্তি কি, সংশক্তি হচ্ছে যে কাদা কণাগুলোর মধ্যে পরস্পরকে স্যার ঠিক করে শোনা যাচ্ছে না, বলতে স্যার পারি ডিস্টার্ব সব হচ্ছে থেকে বেশি সাউন্ড। থাকে, এগুলো ধরে রাখার ক্ষমতা তাতেই বেশি থাকবে মূলত কাদা কণার। স্যার নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে মনে হয়, আপনার শোনা যাচ্ছে না। রয়েছে অ্যারেশন অর্থাৎ বায়ু চলাচল। স্যার শুনতে পাচ্ছি না। শুনতে সবারই কি প্রবলেম হচ্ছে একটু জানাবে। হ্যাঁ স্যার প্রবলেম হচ্ছে। স্যার প্রবলেম হচ্ছে নেটওয়ার্ক। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো যাই হোক, আমি গ্রথনটা দেখানোর পরে আমি কেটে আবার করছি। দেখো এখানে বিভিন্ন সয়েল গ্রথন তো হয়ে গেল, এই গ্রথন ভিত্তিক শ্রেণীবিভাগ